আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেই টপিকগুলো নিয়ে যেগুলো এইচএসসির সিলেবাসেও আছে এবং অ্যাডমিশনের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো শর্ট সিলেবাসের যে টপিকগুলো আছে বাংলায় সেইগুলা আমি এখানে কিছু লিখেছি নির্মিত অংশ বাদ দিয়ে, কারণ নির্মিত অংশ থেকে আসলে তো এমসিকিউ তো এইভাবে আসার কোনো সম্ভাবনা থাকে না। সারাংশ সারমর্ম বা ভাব সম্প্রসারণ আসতে পারে নির্মিত অংশ থেকে রিটেনে। তো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে বাংলায় মোট 35 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এর ভিতরে 15টা থাকে এমসিকিউ এবং রিটেন থাকে 20 মার্কের। এখন 15টা এমসিকিউ এর মধ্যে যে কোথা থেকে দেবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। তো প্রতি বছরই দেখা যায় যে ফার্স্ট পেপার থেকে কয়েকটি থাকে, 5-6টি বা তার বেশিও থাকতে পারে, আর বাকিগুলো আসলে সেকেন্ড পেপার থেকে থাকে, অর্থাৎ গ্রামাটিক্যাল অংশ যেগুলো আছে বাংলা গ্রামারের অংশ সেইগুলো থেকে। তো বাংলার ফার্স্ট পেপারের যে প্রশ্নগুলো হয়ে থাকে এইগুলা মূলত সরাসরি গল্পের থেকে খুব কমই আসতে দেখা যায়। যদি আমি এরকম বলি যে আসলে ওই আল্লাদির স্বামীর নাম কি ছিল, এরকম প্রশ্ন তো আসবে না ঢাকা ইউনিভার্সিটিতে, যেহেতু এটা আসলে বাদ দেওয়ার পরীক্ষা। বোর্ড পরীক্ষা এমন প্রশ্ন আসতে পারে, কারণ এখানে তোমার আসলে তোমাকে যতটা তোমাকে আসলে পরীক্ষা নেওয়া হয় তার থেকে তোমাকে পাশ করিয়ে দেওয়ার জন্য বেশি চেষ্টা করা হয়। তো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দেবা আসলে তোমার যোগ্যতার প্রমাণ দিয়েই তোমাকে এখানে উত্তীর্ণ হতে হবে। তো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে যে বাংলা প্রথম পত্রের এমসিকিউগুলো হয়ে থাকে এইগুলা সাধারণত কবি পরিচিতি থেকে সেরকম প্রশ্ন তো দেখা যায় না, কিন্তু কবি পরিচিতির লেখকের উপন্যাস, গল্প অর্থাৎ সাহিত্যকর্ম। তো আমরা এই যেসব লেখক আছেন এইখানে পদ্য, গদ্য, নাটক, উপন্যাসে তাদের সাহিত্যকর্মগুলো ভালোভাবে পড়ব, সাহিত্যকর্ম। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এইখানে শব্দার্থ, শব্দার্থ, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি। তো সাহিত্যকর্ম থেকে আমার 2024-25 সেশনেও একটা প্রশ্ন এসেছিল রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে। শব্দার্থ থেকে এসেছিল যে কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এটা কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে ওই যে বইয়ের লেখার সাথে মিলে না। যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলতে চাই যে বিলাসী গল্পে এমন একটা লাইন বলা হয়েছে না, যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এখানে সুনাম কিন্তু দুর্নামর্থে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু শব্দার্থে সরাসরি উল্লেখ আছে এইটা। এই জন্য তুমি ওইখানে যদি অন্য কোনো অপশান দাগাও তাহলে সেটা তোমার উত্তরটা আসলে গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য শব্দার্থ, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতির সাহিত্যকর্মটা ভালোভাবে পড়তে হবে। এই গেল আমাদের কি পদ্য, গদ্য, নাটক, উপন্যাসের ক্ষেত্রে। তারপরে বাংলার দ্বিতীয় পত্রে যদি আসি, প্রতি বছরই বানান এবং উচ্চারণ থেকে প্রশ্ন থাকে, বানান এবং উচ্চারণ। তো এইখান থেকে মূলত একটা প্রশ্নের উত্তর সাধারণত থাকে একটা প্রশ্ন, আবার দেখা যায় কোনোবার যে দুইটা থেকেই দিয়ে দিয়েছে, আসলে যে বানান থেকেও দিয়েছে এবং উচ্চারণ থেকেও দিয়েছে। তারপরে আসি ব্যাকরণিক শব্দ শ্রেণী, এইখান থেকে একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির ওই 15টা প্রশ্নের ভিতরে একটা পাওয়া যাবে। তারপরে উপসর্গ সমাস থেকে একটা, অর্থাৎ দুইটা থেকে আসলে দুই টপিক থেকে ঘুরাই ফিরায় আসে, যে একবার উপসর্গ আসে একবার সমাস আসে এমন। তারপরে বলি বাক্য শুদ্ধিকরণ, এইখান থেকে ভালো প্রশ্ন হয়। এইখান থেকেও আমি ধরলাম যে একটা প্রশ্ন আমি ঢাকা ইউনিভার্সিটিতে এইখান থেকে পাবো। অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এইখান থেকেও একটা প্রশ্ন পাবো। তারপরে পারিভাষিক শব্দ, এইখান থেকে কিন্তু প্রশ্ন 100% আসে, প্রত্যেকবারই এসেছে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন। অনুবাদ থেকে রিটেনে প্রশ্ন আসে, রিটেন। অর্থাৎ এইচএসসি শর্ট সিলেবাসে 2025 ব্যাচের জন্য যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে ওইখানে যে টপিকগুলো আছে অ্যাডমিশনের জন্য এগুলো সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো আমি এখন একটু বলে দিতে চাই যে এই টপিকগুলো আমরা কীভাবে পড়বো। বানান এবং উচ্চারণ, এইচএসসিতে যদি তুমি A+ পেতে চাও, তোমার বানান এবং উচ্চারণ তুমি ওইখান থেকে উদাহরণ পড়ে গেলেই না। কিন্তু অ্যাডমিশানে এইখানে তো আর তুমি 15টা প্রশ্নের ভিতরে কোনটা তোমার যদি নিয়ম দিয়ে বসে তখন তুমি কী করবা। তো আমরা যেহেতু এইচএসসি থেকে প্রিপারেশন শুরু করছি অ্যাডমিশনের জন্য, এই জন্য আমরা নিয়ম সহ পড়ব। আর নিয়ম যদি বুঝে বুঝে পড়া হয় তাহলে কিন্তু যে বানান এবং উচ্চারণের ক্ষেত্রে তুমি যেটা আসলে নতুন একটা শব্দ যদি পাও তোমার পরীক্ষায় চলেই আসে, সেটাও কিন্তু তুমি ওইখান থেকে সঠিক করে আসতে পারো। উদাহরণস্বরূপ আমি যদি নত্যবিধান ও সত্যবিধানের নিয়ম অনুযায়ী বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য নয় এবং মূর্ধন্যস্ব ইউজ হবে না। কারণ কি, নত্যবিধান এবং সত্যবিধানের নিয়মেই বলা আছে যে এটা শুধুমাত্রই সংস্কৃত শব্দগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো তাহলে কিভাবে পড়বো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এইখান থেকে তোমার এইচএসসিতে তুমি রিটেনে উত্তর করতে পারো। অর্থাৎ এইখানে তো দুইটা হিসেবে থাকে, যে একটাই নিয়ম থাকে এইচএসসিতে, কি থাকে এইচএসসিতে নিয়ম
নিয়ম থাকে 5 মার্কের, আর এইখান থেকে উদাহরণ লিখতে দেয়, কি 5 মার্কের। তো উদাহরণ যেহেতু লেখা সহজ, সেই হিসেবে সবাই উদাহরণের উত্তর করে এবং আসলে এখানে 5 মার্ক সলিড পাওয়া যায় এই জন্যে। কিন্তু অ্যাডমিশনে তুমি যদি ভালো করতে চাও তাহলে কিন্তু তোমার রুল পড়ার বিকল্প আসলে নেই। তারপরে আসি উপসর্গ এবং সমাস। উপসর্গ এবং সমাস এইটা কি, এইচএসসিতে কি দেখা যায় যে একটা দাগ দিয়ে যে কথা 4 দাগে আছে সমাস, আছে যে সমাস নির্ণয়, আর অথবা দিয়ে আসছে এখানে কি উপসর্গ, অথবা দিয়ে উপসর্গ। অর্থাৎ কি, তুমি উপসর্গ এবং সমাসের ভিতরে কিন্তু একটা টপিক যদি ভালোভাবে পড়ো তাহলে তুমি এইচএসসিতে ভালো করতে পারছো, কিন্তু অ্যাডমিশনে তোমার উপসর্গ আসবে না সমাস আসবে এটা তো কিন্তু তুমি জানো না। আর ঢাকা ইউনিভার্সিটিতে 1 মার্কের জন্য চান্স মিস হয়। 1 মার্ক তো অনেক, মানে 1 মার্কের জন্য তোমার সিরিয়াল 100 পিস হতে পারে, চান্সও না হতে পারে। এই জন্যে কি আমরা কোনো টপিক আসলে বাদ দেবো না। অন্তত আমি যেগুলো লিখছি, আমি আমার অ্যাডমিশন লাইফের অভিজ্ঞতা থেকে যে টপিকগুলো থেকে আসলে বারবার প্রশ্ন আসে, প্রশ্ন অ্যানালাইজ করে পেয়েছি, সেইগুলোর আলোকেই আমি এখানে কথা বলছি। তারপরে আসি বাক্য শুদ্ধিকরণ। এইখান থেকে ভালো প্রশ্ন হয় বাক্য শুদ্ধিকরণ, যে বাক্য শুদ্ধিকরণ আমরা অনেক ভুল কথা বলে থাকি, অর্থাৎ আমরা সঠিক প্রয়োগ আসলে জানি না, এই জন্যই ভুল বলে থাকি। যেমন আমরা বলি যে খাঁটি গরুর দুধ, গরু খাঁটি না দুধ খাঁটি, বলতে হবে কি গরুর খাঁটি দুধ। এমন কিন্তু অনেক অজানা বিষয় থেকে আসলে বাক্য শুদ্ধিকরণের প্রশ্ন আসে, এই জন্য এই টপিকটা আমরা একটু ভালোভাবে পড়বো। এগুলো উদাহরণ পড়লেই মনে থাকবে, একদম ইজি টপিক। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এইখান থেকেও ওই একই রকম বাক্য শুদ্ধিকরণ। তারপরে আসি কি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ এটা যদি আমি এখানে 10টা স্টার দেই তাও আসলে এর গুরুত্ব কম হয়ে যায়। পারিভাষিক শব্দ তোমার এইচএসসিতে যেমন, এইখানে এইচএসসিতে তুমি যেমন 10 মার্ক শিওর করতে পারছো, তেমনই অ্যাডমিশনে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন তুমি এইখান থেকে মাস্ট প্রশ্ন করবা পারিভাষিক শব্দ থেকে। ঢাকা ইউনিভার্সিটিতেও আসে 15টা প্রশ্নের ভিতরে। তাহলে কি এইটা পারিভাষিক শব্দ তুমি যত পারো পড়ে রাখো, কারণ অ্যাডমিশনে কিন্তু পারিভাষিক শব্দের কোনো লিস্ট দিয়ে আসলে কাভার করা যাবে না। অগণিত পারিভাষিক শব্দ কোথা থেকে আসবে কিছু বলার আগে থেকে চাই না, এই জন্যে। এখন আসি অনুবাদ। তো তোমরা এটা পারবা মোটামুটি, যারা একটু মোটামুটি ইংলিশ বোঝো তারাই অনুবাদটা আসলে ভালো করতে পারবা। তো এইভাবে যদি তুমি দেখো এইখান থেকে যদি 4-5 মার্ক ধরি, 4-5 মার্ক, তারপরে আমি এইখান থেকে 1 ধরলাম, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ তুমি 15 মার্কের ভিতরে আমি কিন্তু তোমার বলেই দিচ্ছি যে তোমার কি 11টা মার্ক তুমি তোমার এইচএসসি সিলেবাস থেকেই আসলে বাংলায় পেয়ে যেতে পারো। আর এই 11টা কারেক্ট করে দিলেই তো তোমার সিরিয়াল বাংলা, যদি তুমি কথার কথা তুমি যদি সব কয়টাই অ্যাভারেজ তুমি 60 মার্ক পেলেই মোটামুটি তোমার একটা সিট তোমার নিশ্চিত। তো তুমি যত আসলে 60 মার্কের উপরে যত নাম্বার তুলতে পারবা সেটা তোমার অ্যাডভান্টেজ, তোমার পজিশন আগাবে, তোমার সাবজেক্ট ভালো আসবে। তো এই যে বাংলা সিলেবাসটা দিলাম আমি তোমাদেরকে, এইগুলা কিন্তু তোমার এইচএসসিতেও যেমন কাজে লাগছে, একইভাবে অ্যাডমিশনের সমান গুরুত্বপূর্ণ। তো আশা করব এইচএসসি 25 এবং 26 ব্যাচ যারা আছো তোমরা আমি যে ইনস্ট্রাকশনস দিলাম এইগুলা ফলো করবে এবং তোমার প্রস্তুতিটা যাতে ভালো হয় সেটার জন্য সর্বোচ্চ পরিশ্রমটুকু করবে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুর নামটি কমেন্ট বক্সে মেনশন দিতে পারো, অথবা শেয়ার করে তোমার টাইম লাইনেও রেখে দিতে পারো। যখন তুমি যদি ভুলে যাও টপিকগুলোর নাম, তখন এইখান থেকে তোমার টাইম লাইন থেকে দেখে নিতে পারো যে কী কী টপিকের কথা আমি এইখান থেকে বলেছি।